নমস্কার সকলকে, আমি সৌরভ রয়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন সাগর কুমার পাঠকের লেখা শীর্ষ সেন সিরিজের গল্প মুখোশ রহস্য। সাগর কুমার পাঠকের রিসেন্টলি একটা বই কলকাতা জেলা বইমেলায় 5ই জানুয়ারি কথোপকথন প্রোডাকশন থেকে প্রকাশিত হয়েছে। সাগর পাঠকের ভৌতিক গল্প সংকলন ভয়ের মুখোশ। বইটি সরাসরি পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে 9874017181 অথবা 8910598267 নাম্বারে। প্রথম 25 জন ক্রেতার জন্য থাকছে বিশেষ ছাড়। বইটির মূল্য 250 টাকা। নাম্বারটি এবং সমস্ত ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা তাড়াতাড়ি গিয়ে বইটি সংগ্রহ করুন। ভালো থাকবেন, গল্পে থাকবেন। শুরু হচ্ছে আজকের নিবেদন, সাগর কুমার পাঠকের লেখা গল্প মুখোশ রহস্য। মধ্য কলকাতার এই গলিটার বদনাম আছে, তাই বেশি রাতে সচরাচর কেউ আসে না। তবে দিলীপ একজন নিজেই নাম করা ক্রিমিনাল, তাই এইসবের ভয় সে পায় না। তাছাড়া তার সঙ্গে সব সময় আগ্নেয়াস্ত্র থাকে। তাছাড়া তারা 3 ভাই পাশের এলাকার ত্রাস। মেজাজটা খিচড়ে ছিল বলে সে এখানে এসেছিল নেশা করতে। ইতিমধ্যেই 2টো মার্ডারে তার নাম জড়িয়েছে, কিন্তু প্রমাণের অভাবে কেউ তার টিকিও ছুঁতে পারেনি। তার জীবন দর্শন খুব পরিষ্কার, হয় মারো নয় মরো। যতই লোকে কোট প্যান্ট পরে ভদ্র সাজুক, আসলে সব ব্যাটাই শিকারী জন্তু। আর এই শহরটা হলো জঙ্গল। ওই নেপালি মেয়েটা যে এভাবে মরে যাবে সে ভাবতে পারেনি। সামান্য একটু গলা টিপতেই সে যে অক্কা পাবে সেটাও সে বোঝেনি। ফলে নিজেরই লস হয়ে গেছিল। ভেবেছিল মেয়েটাকে চড়া দামে বিক্রি করবে, কিন্তু সব গড়বড় হয়ে গেল। এতে অবশ্য তার অন্য একটা লাভ হয়েছে। বাকি মেয়েগুলো একেবারে বাধ্য মেয়ের মতোই তার কথা শুনে চলছে তারপর থেকে। পরে অবশ্য পেট কেটে পাথর ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে বাঘা রতন। বাঘা রতন এইসব বিষয়ে এক্সপার্ট। দলের লোকজনের মধ্যে একমাত্র তাকেই ভরসা করে সে। বাকিগুলো কোনো কমের নয়। রতনকে বাঘা রতন নামটা অবশ্য তারই দেওয়া। খুব বিশ্বাসী আর সাহসী, আর বাঘের মতোই ক্ষিপ্র। রতন তার ছায়া সঙ্গী। সবচেয়ে বড় কথা, বিনা প্রশ্নে তাকে যা আদেশ করা হয় তাই পালন করে সে। এমনকি তার কথায় নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে সে। আজ এসব ভাবতে ভাবতেই আসছিল সে। এমন সময় সিগারেট খাওয়ার ইচ্ছাটা চাগার দিয়ে উঠল তার। ডিসেম্বর মাসের শেষের এই ঠান্ডাটা কাটানোর জন্য এখন একটা সিগারেট খুব তার দরকার। পকেট থেকে একটা লম্বা সিগারেট মুখে দিয়েই কোটের পকেট হাতড়ালো সে। না, তার সাধের লাইটারটা সে আবার বাড়েই ফেলে এসেছে। ওই তো ওর পেছনে কে যেন এগিয়ে আসছে। তার পায়ের শব্দ শুনে ঘাড় ঘোরালো দিলীপ। দূরের মিটমিটে ল্যাম্পপোস্টটা লোকটার পেছনে, তাই তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তবে লোকটা এদিকেই আসছে, আর তার মুখের কাছে একটা লাল আগুনের বিন্দু। এ যে মেঘনা চাইতেই জল। এবার ঘুরে দাঁড়িয়ে লোকটার জন্য অপেক্ষা করতে লাগলো সে। লোকটার মুখের সেই লাল বিন্দুটা এবার তার হাত ধরে নিচে নেমে এসেছে। এমন সময় একটা অদ্ভুত শীষের শব্দ তার কানে এলো। তবে তার উৎস যে সেই লোকটা তাতে কোনো সন্দেহ নেই। শীষের শব্দটা একটা পরিচিত হিন্দি গানের, আর এই গানটি তার খুব প্রিয়। আজ আকাশ পরিষ্কার হলেও চাঁদের আলো জোরালো নয়।
তাছাড়া একটা হালকা কুয়াশার চাদর সেই অন্ধকারকে যেন আরো ঘনীভূত করে তুলেছে। লোকটার মুখটা অন্ধকারে ঠিক বোঝা গেল না, কেমন বিভৎস একটা ব্যাপার সেখানে। আগুনের বিন্দুটা আবার মুখের কাছে উঠে আসতেই সেই লোকটার শীষটা বন্ধ হয়ে গেল। লোকটা এবার একদম কাছে চলে এসেছে। তবে লোকটার মুখটা দেখেই চমকে উঠল দিদি। সেখানে একটা ভয়ালো মুখোশ চাপানো আছে, তবে সেই মুখোশটা ওপরের ঠোঁট অবধি আছে, নিচের ঠোঁট আর চোয়ালটা পরিষ্কার দেখা যাচ্ছে। লোকটার ঠোঁটে জ্বলন্ত সিগারেট দেখে তার নিজের নেশাটা আরো বেশি করে চাগার দিয়ে উঠল। তাই সে বলে উঠল, দাদা একটু আগুনটা দেবেন। কথাটা শুনে লোকটা কোনো উত্তর দিল না, বরং ফস করে এক মুখ ধোঁয়া ছুঁড়ে দিল তার মুখে। সে এবার হুঙ্কার দিয়ে বলে উঠল, কি হলো, কথা কানে যাচ্ছে না বুঝি? আগুনটা চাইলাম, শুনতে পেলি না? সে আরো কিছু বলতে যাচ্ছিল, এমন সময় লোকটা এবার জ্বলন্ত লাইটারটা তার মুখের সামনে তুলে ধরতেই সে বুঝতে পারল এটা তার সেই হারানো লাইটারটা। কারণ এটার গায়ে সে একবার তার ধারালো ছুরি দিয়ে তার নামের আদ্যাক্ষর খোদাই করেছিল। সে আনন্দে লাফিয়ে উঠে বলল, আরে এটা তো আমার লাইটার, এটা কোথায় পেলেন? আরে আপনিও সেই বারে ছিলেন, লাইটারটা পেয়ে আমায় ফেরত দিতে এসেছেন বুঝি? নিজের সিগারেটটা এবার মুখে দেয় দিলীপ। লাইটারের আগুনের শিখা তখন তার মুখের সামনে চলে এসেছে। ডগায় আগুন ধরিয়ে জোরে একটা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ে সে। তারপরই গলায় একটা প্রবল যন্ত্রণা অনুভব করে সে। লোকটা এতক্ষণ বাম হাতে লাইটারটা ধরে থাকলেও সে খেয়াল করেনি কখন সেই ভয়াল মুখোশধারীর ডান হাতে উঠে এসেছে একটা তীক্ষ্ণ ফলাযুক্ত ছুরি। সেই ছুরিটার এক টানে তার গলায় আড়াআড়িভাবে তৈরি হয়েছে একটা লাল দাগ। তারপরই সেই দাগ থেকে নেমে আসতে লাগলো রক্তের ধারা। দিলীপ এবার বাতাস খামচে ধরার চেষ্টা করলো, কিন্তু পারল না। দড়াম করে পড়ে গেল কালো পিচের রাস্তায়। কিছুক্ষণ ছটফট করে তার দেহটা ক্রমশ নিস্তেজ হয়ে গেল। যতক্ষণ দেহটা নড়ছিল সেই মুখোশধারী আততায়ী সেখানে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে তার শিকারের অন্তিম পরিণতির দিকে নজর রাখছিল। সিগারেটটা শেষ হলে তার শেষ প্রান্তটা ছুঁড়ে ফেলে মুখোশটা খুলে সযত্নে সাজিয়ে রাখল মৃতদেহের মুখের ওপর। তারপর উল্টো দিকে শীষ দিতে দিতে হাঁটা দিতে লাগলো। ভাইয়ের শ্রাদ্ধের পর দুদিন কেটে গেছে। আজ সকালে তাদের ঠিকানায় একটা পার্সেল আসার পর সুবল আর রাখাল প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছে। পার্সেলটাতে একটা লাইটার ছিল, যেটা তাদের ছোট ভাই ব্যবহার করত। রাখাল বড় আর সুবল মেজ আর দিলীপ ছোট। রাখাল একটু রকচটা প্রকৃতির হলেও সুবল দত্ত ঠান্ডা মাথার মানুষ। বলতে গেলে তার বুদ্ধিতেই অপরাধ জগতে তাদের এত প্রতিপত্তি। তবে ছোট ভাইয়ের নৃশংস মৃত্যু তাদের একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গেছে। একবার পুলিশের সাথে যোগাযোগ করলে হতো না? সুবল আপত্তি জানিয়ে বলল, না না, পুলিশের কোনো দরকার নেই। দেখ, এমনিতেই পুলিশের সাথে আমাদের সদ্ব্যবহার নেই। তারপর এই থানার ওসি শীর্ষ সেন লোকটা বিশেষ সুবিধার নয়। ব্যাটা কিছুতেই ঘুষ খাবে না, খালি ট্যাঁকস ট্যাঁকস কথা। আমরা এর বদলা নিজেরাই নেব নিজেদের মতো করে। রতন একেবারে খ্যাপা কুকুরের মতো হয়ে উঠেছে। দিলীপের খুনের পেছনে কে আছে সেটা যদি একবার জানতে পারে, তাহলে রতন তাকে নিজে হাতে টুটি টিপে মারবে বলেছে। কিন্তু কে ভাইকে মারলো বলতো? আমাদের তো আর শত্রুর অভাব নেই।
বিশেষ করে কদিন আগে সেলিমের ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল বলে তারা রতনের কাছে শুনেছিল। কিরে রতন, তাই তো? হ্যাঁ, আমার ধারণা এই ঘটনার পেছনে সেলিমের হাত আছে। আগে থেকে নিশ্চিন্ত না হয়ে কিছু করিস না রতন। তাছাড়া সেলিমকে আমি অনেকদিন থেকেই চিনি, বলতে পারিস একসাথেই আমরা লাইনে নেমেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ওর সাথে আমার কোনোদিনও কোনো ঝামেলা হয়নি। সে তো মেজদা তোমার আর সেলিমের লাইন আলাদা বলে, কিন্তু ছোটদা যখন মেয়ে পাচারের কাজটা শুরু করলো তখন সেলিম কিন্তু খুব ঝামেলা করেছিল, এমনকি ছোটদাকে ফোন করে হুমকি পর্যন্ত দিয়েছিল। আমি নিশ্চিত এটা ওরই কাজ। মাথা ঠান্ডা কর রতন, এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে। বর্দা, তুমি কি বলো? রাখাল দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আমি আর কি বলবো, খালি মনে হচ্ছে কাজটা যে করেছে তাকে সামনে পেলে। একটা জিনিস আমি বুঝতে পারছি, লাইটারটা পাঠিয়ে লোকটা আমাদের চ্যালেঞ্জ করছে যে সেই ছোটকাকে মেরেছে। তবে আমাদেরও কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সালা আড়ালে লুকিয়ে চ্যালেঞ্জ করছে বলে একটা অশ্রাব্য গালি দিয়ে উঠল রতন। সুবল বিরক্তি নিয়ে তার দিকে তাকাতেই সে ওখান থেকে সরে পড়ল। রাখাল বলল, আমার বেরোচ্ছি, কাজ আছে। তোমার কাজ মানে তো আমি জানি, গিয়ে এখন খাল পাড়ে বাংলা গিলবে। কতদিন তোমায় বলেছি ওইসব ছাই পাঁশ না গিলে ভালো জিনিস তো খেতে পারো, এমনিতে তোমার লিভারের যা অবস্থা। বেশ বিরক্তির সঙ্গে বলে ওঠে সুবল। রাখাল এবার আমতা আমতা করে বলল, ওহ, আবার তুই শুরু করলি? আজকাল তো ছেড়েই দিয়েছি, আজ মনটা একটু খারাপ, তাই ভাবছিলাম একটু। ঠিক আছে, তবে একলা যেও না, সঙ্গে লোক নিয়ে যেও। ছোটকা তো কথা শুনলো না, তুমি অন্তত নিজের খেয়ালটা রেখো। কথাটা বলে সুবল ঘরের ভিতর চলে যায়। এরপর রাখাল মাথা নেড়ে বেরিয়ে যায়। ওর কালো স্করপিও ড্রাইভার রাজুকে আগে থেকেই বলা ছিল। তাকে ডেকে নিয়ে রাখাল রওনা হয় খালপাড়ের উদ্দেশ্যে। সঙ্গে ড্রাইভার রাজু আছে বলে আর কাউকে নিল না। অবশ্য বরাবরই সে যখন খালপাড়ে এসে নেশা করে তখন রাজুকে সঙ্গে নিয়ে আসে। রাজু তার স্বভাবের কথা জানে, তাই রাখাল খালপাড়ে নেমে যেতেই সে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। জানে বর্দার এখন সময় লাগবে, তাই সে তার ফোনটা বার করে গেম খেলতে থাকে। রাখাল আজও অন্য দিনের মতো নিজের পছন্দের জায়গায় বসল। এখানে একটা বড় অশ্বত্থ গাছ আছে। তার পিছন দিকে বসলে অপর দিকে দেখা যায় না ওখানে কেউ বসে আছে কিনা। রাখাল পকেট থেকে চেনাচুরের প্যাকেট আর বাংলার বোতলটা বার করে রেডি হচ্ছিল। এমন সময় তার চোখ পড়ল সামনের দিকে। সেখানে একটা লোক চুপ করে বসে আছে। লোকটার পরনে মাথায় হুডি দেওয়া জ্যাকেট, তবে আলো নেই বলে লোকটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। লোকটা একটা হিন্দি গানের সুরে শীষ দিচ্ছে। রাখাল একটু বিরক্ত হলো, এখানে আবার কোন আপদ এসে জুটল। লোকটাকে অগ্রাহ্য করেই সে নিজের কাজে মন দিল। সবে কিছুটা বাংলা গলায় ঢেলেছে। লোকটা তার সামনে এগিয়ে আসলো। তারপর তার সামনে একটা বিড়ির প্যাকেট এগিয়ে দিল। সে যে বিড়ি খায় সেটা লোকটা জানলো কি করে? তার পকেটে বিড়ি, দেশলাই সব আছে, কিন্তু লোকটার দেওয়া প্যাকেটটা হাতে নিল রাখাল। আরে, এই বিড়িটাই সে বরাবর খায়। লোকটা তার মানে তার সম্পর্কে সব খবর রাখে। রাখাল লোকটার প্যাকেট থেকে একটা বিড়ি বার করে ফুঁ দিয়ে মুখে দিতেই সেই লোকটা ফস করে একটা দেশলাই চালালো। সেই আলোয় লোকটার মুখে থাকা ভয়ঙ্কর মুখোশটা চোখে পড়তেই রাখালের মেরুদণ্ড দিয়ে একটা ভয়ের স্রোত নেমে গেল। এই মুখোশটাই তো ভাইয়ের দেহের ওপর রাখা ছিল। রাখাল চিৎকার করে রাজুকে ডাকতে গেল, কিন্তু পারল না, কারণ সেই মুখোশ পরা লোকটার
সাঁড়াশির মতো আঙুলগুলো ততক্ষণে তার গলায় চেপে বসেছে। রাখাল সেই বাঁধন ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হল। ততক্ষণে সেই মূর্তিমান জমদূতের মতো লোকটা তাকে মাটিতে ফেলে বুকে চেপে বসেছে। একটু বাদেই রাখালের দেহটা ছেড়ে উঠে বসে ভয়াল মুখোশের আড়ালে থাকা আততায়ী রাখালের নাড়ি পরীক্ষা করল। তারপর নিশ্চিত হয়ে পা দিয়ে জোরে ঠেলে দিল মৃতদেহটা। এক ধাক্কায় দেহটা ঢাল বেয়ে গড়িয়ে গেল কিছুটা। এরপর রাখালের প্রাণহীন দেহটার মাথার দিকের অর্ধেক চলে গেল জলের তলায়, আর বাকি দেহটা পড়ে রইল খালের জলের ধারে নরম মাটিতে। রাখালের বিস্ফারিত চোখগুলো আকাশের দিকে মুখ করে খোলা। লোকটা এবার ঢাল বেয়ে নামল। তারপর মুখ থেকে সেই ভয়ালো মুখোশটা খুলে মুখোশটা যত্ন করে রাখল রাখালের বুকের ওপর। তারপর শীষ দিয়ে একটা অদ্ভুত সুর বাতাসে ছড়িয়ে দিয়ে লোকটা জলে ঝাঁপ দিয়ে অন্য পাড়ে চলে গেল। ওপারে গিয়ে লোকটা খালপাড়ের অন্য দিক দিয়ে উপরে উঠতে লাগলো। শীর্ষ থানায় ঢুকতেই বয়স্ক ইন্সপেক্টর রমানাথ ঘোষ চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, এই তো এসে গেছে আমার ব্যাঙের আদুলি, আমার পেনশনের কাগজ, আমার আমার অবসর জীবনের শান্তি। এসআই বিপ্লব হালদার পাশ থেকে ফুট কেটে বলল, এতক্ষণ কোথায় ছিলে বাবা? ঘোষ স্যার তো সকাল থেকে চা পর্যন্ত খায়নি তুমি আসোনি বলে। ওরে, রিটায়ারমেন্টের 1 মাস আগে এভাবে খুনোখুনি শুরু হলে চা কেন? আমার গলা দিয়ে জল পর্যন্ত নামবে না। ঘোষ স্যার কি ওই ক্রিমিনাল গ্যাংয়ের 2 ভাইয়ের পরপর খুন হওয়ার কেসটা বলছেন? এই জন্যেই তো তোমাকে এত ভালোবাসি সেন। ওসব ভালোবাসা পরে দেখাবেন। অ্যাডিশনাল এসপি যে সেনকে নিয়ে আজই আপনাকে দেখা করতে বলেছেন, সেটা মনে আছে তো স্যার? আরে বাবা, সেজন্যই তো এতক্ষণ ধরে ওর জন্য ওয়েট করছি। অ্যাডিশনাল এসপি নিজে সেনকে নিয়ে আমাকে যেতে বলেছেন। সাহেবও খুব চাপে আছেন মনে হলো, মিডিয়াতে খুব হইচই হচ্ছে এই নিয়ে। মিডিয়ার আর কাজ কি? ওদের খালি ব্রেকিং নিউজ চাই। শীর্ষ সে কথায় কোনো উত্তর না দিয়ে ঘোষ তাকে নিয়ে বেরিয়ে গেল। অ্যাডিশনাল এসপি নীলেন্দু বর্মনের ঘরে শীর্ষ সেন ঢোকার আগে একবার বড় করে শ্বাস নিল। একটু বাদেই কি হতে চলেছে তা অবশ্য আগে থেকেই বুঝতে পেরেছে সে। শহরের বুকে তার থানার এলাকায় পরপর 2টো খুন হয়ে যাওয়ায় এইসব ঘটনা অবশ্যম্ভাবী। কিছুটা তদন্ত মিস্টার ঘোষ করেছেন ঠিকই, তবে এখনো কিছু ক্লু সে খুঁজে পায়নি। তবে এই অ্যাডিশনাল এসপি তাকে খুব ভালোবাসেন, কারণ এর আগে বেশ কিছু কেস সে থানায় আসার পর যথেষ্ট দক্ষতার সাথে সমাধান করেছে। তাই মনে মনে চাপা টেনশন থাকলেও মুখে সেটা প্রকাশ না করে অ্যাডিশনাল এসপি সাহেবের ঘরে ঢুকে তাকে স্যালিউট করে বুক টান টান করে দাঁড়ালো সে। মিস্টার বর্মন অবশ্য তাকে বিশেষ কিছু ধমকালেন না, শুধু বললেন, আজকে নিউজ পেপারগুলো পড়ে দেখেছো সেন? ইয়েস স্যার। কিছু একটা করো, না হলে তো ডিপার্টমেন্টের নাম বদনাম হয়ে যাবে। এমএলএ নিজে আমায় ফোন করেছিলেন, তিনি খুবই বিরক্ত। আবার সামনে ইলেকশনও রয়েছে। এভাবে পরপর মার্ডার হলে কিন্তু ঘোষের ট্রান্সফার অর্ডার আমি আটকাতে পারবো না। গম্ভীর স্বরে জানালেন মিস্টার বর্মন। রমানাথ ঘোষ কাতর স্বরে বলে উঠলেন, স্যার স্যার এরকম বলবেন না, শুনলেই বুকটা কেমন ধড়ফড় করে। আর আমার তো মাত্র 1 মাস বাকি আছে স্যার। সেজন্যই তো সেনকে ডেকেছি, কেসটা ওই বরং হ্যান্ডেল করুক। তুমি কি কিছু বলবে শীর্ষ? স্যার, আমি অলরেডি কেসের কিছু বিষয় নিয়ে খোঁজ খবর শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই কেসটা ক্র্যাক করতে পারবো। দেখো সেন, তোমার উপর আমার ভরসা আছে বলেই এত কথা বলছি। তোমার কি মনে হয়
পরপর 2 ভাই খুন হয়ে গেল, দুজনেরই কিন্তু ক্রিমিনাল রেকর্ডও আছে। তোমার কি মনে হচ্ছে এতে? স্যার, আমার মনে হচ্ছে এটা সিরিয়াল কিলিং এর কেস। এমন কোনো শত্রু ওদের মেরেছে যাদের সাথে ওদের শত্রুতা আছে। আচ্ছা, এই কথা কি করে বলছো তুমি? শীর্ষ আবার বলে উঠল, দুটো মার্ডারের পরই ভিকটিমের বুকে একটা অদ্ভুত মুখোশ রেখে দেওয়া হয়েছে। আর পরপর 2 ভাই মার্ডার হয়েছে বলে আমি পারিবারিক শত্রুতার কথাই ভাবছি। আচ্ছা, ওদের আর একটা ভাই আছে না? তার জন্য কি সিকিউরিটির ব্যবস্থা করেছো ঘোষ? বলেই রমানাথের দিকে তাকালেন মিস্টার বর্মন। বলছিলাম স্যার, ওই সুবল মানে ওই মেজো ভাইটা পুলিশ প্রোটেকশন নেবে না বলে জানিয়েছেন। আমি ওর ওখানে 24 ঘন্টার জন্য পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। আসলে ওদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি পুলিশ জানুক সেটাও কখনোই চাইবে না। তবে আমার লোক ওর ওপরে গোপনে নজর রাখছে। তবে এই ভাইটা খুব ধুরন্ধর। অবশ্য ওকেও আমি সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। তবে ক্রাইম স্পট থেকে কিছু এভিডেন্স আমি কালেক্ট করে ফরেন্সিকে পাঠিয়েছি। সেগুলো রিপোর্ট তাড়াতাড়ি এলে আমার একটু সুবিধে হয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন রমানাথ ঘোষ। মিস্টার বর্মন একটু চিন্তা করে নিয়ে বললেন, ঠিক আছে, আমি ওদেরকে বলে দিচ্ছি যাতে ফরেন্সিক একটু তাড়াতাড়ি রিপোর্টটা দেয়। তবে কেসটা কিন্তু দ্রুতই সলভ না করতে পারলে আমরা কিন্তু সবাই ঝামেলায় পড়ে যাব। আর ওদের রাইভাল গ্যাং মানে ওই সেলিমের ওপর নজর রাখার ব্যবস্থা তুমি নিশ্চয়ই করেছো ঘোষ? সেদিকেও নজর রেখেছি স্যার। তবে আমার কাছে যতদূর খবর আছে সেলিমের পেছনে নেই। ওদের সাথে সেলিমের সম্পর্ক ভালোই, কারণ ওরা এলাকা ভাগ করে কাজ করে। ওদের এলাকায় ঢুকে মার্ডার করার মতো বোকামি ও অন্তত কখনো করবে না। মিস্টার বর্মন একটা ফাইল টেনে নিয়ে বললেন, ঠিক আছে, তবে এদের কোনো বিশ্বাস নেই। চোখ কান খোলা রেখেই তদন্ত করো, কেমন? ইয়েস স্যার, আমি সব দিক দেখেই তদন্ত করছি। তাহলে আমরা আসছি স্যার। ফাইল থেকে চোখ না সরিয়েই মিস্টার বর্মন বললেন, ওকে দেন বাই, অ্যান্ড কিপ মি পোস্টেড। শিওর স্যার। বলে স্যালিউট ঠুকে বেরিয়ে যায় দুজন। অফিস থেকে বেরিয়ে ন্যাশনাল লাইব্রেরির দিকে রওনা হয় শীর্ষ। রমানাথ ঘোষ চলে যান থানায়। রতন দরজার কাছ থেকে প্রশ্ন করল, মেজদা, আমায় ডেকেছো? সুবল এক মনে কি যেন চিন্তা করছিল। রতনের ডাকে সম্বিত ফিরতে বলল, ও রতন, আয় আয়, তোর সাথে দরকার আছে। রতন এবার ঘরে ঢুকে বলল, বলো দাদা। ছোড়দা নেই, বর্দা নেই, তাই ঠিক করেছি আমি এবার থেকে তোমার সঙ্গে ছায়ের মতো লেগে থাকবো। আমি জানি, আর সেই জন্যই তোকে আমি ডেকেছি। একটা কাজ আছে, করতে পারবি? রতন এবার সুবলের পায়ের কাছে বসে পড়ে প্রশ্ন করল, কি দাদা? সুবল আশেপাশে দেখে নিয়ে বলল, একটা অ্যাসাইনমেন্ট অনেকদিন ধরে নেওয়া আছে, কিন্তু করা হয়নি। পার্টি বারবার ফোন করছে, অর্ধেক পেমেন্টও করে দিয়েছে। তাই মাল যে করেই হোক পাঠাতে হবে। আমি নিজে যাব ডেলিভারি করতে, কারণ পেমেন্টেরও কিছু ব্যাপার আছে। তবে আমি তোকে ছাড়া দলের আর কাউকে বিশ্বাস করতে পারছি না। রতনের মুখটা কথাটা শুনে কালো হয়ে যায়। সে অনুনয়ের ভঙ্গিতে বলে, কিন্তু মেজদা, তোমার কি সময় বেরোনো ঠিক হবে? সুবলের চোয়াল শক্ত হয়। ওই জন্যই তো আমি তোকে সঙ্গে নিয়ে যাব। শুধু তুই আর আমি যাব। তাছাড়া আমিও দেখতে চাই যে বেটা শয়তানের কত সাহস। রতনের মুখটাও কঠিন হয়। সে বলল, সে না হয় আমি তোমার সাথে যাব, তবে সেন বেটা কিন্তু টিকটিকি লাগিয়েছে এখানে। এক বেটা খোঁচর সবসময় আমাদের এখানে নজর রাখছে। আমরা বেরোলেই পুলিশ কিন্তু টের পেয়ে যাবে। সুবল কথাটা না শোনার ভঙ্গি করে বলল, শোন, আজ আমরা রাতের বেলা 12টা নাগাদ বেরোবো। তবে সামনের দরজা দিয়ে কিন্তু নয়, পেছনের দরজা দিয়ে। আর আজ আমরা গাড়িতে নয়, তোর বাইকে যাব, কেমন? রতন এবার শটান দাঁড়িয়ে পড়ে বলল, ঠিক আছে মেজদা, তাই হবে। আর যদি মালটাকে সামনে পাই
তবে আজই এসপার ওসপার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে অত মাথা গরম করিস না। আজ মালটা ডেলিভারি করে পেমেন্টটা তুলে নি, তারপর কদিন সব কাজ বন্ধ করে ওই শয়তানটার খোঁজ করা যাবে। ঠিক আছে, তবে তোমায় একটা জিনিস দিচ্ছি, তোমার জন্যই একজনকে দিয়ে আনিয়েছি। বলে একটা 9mm এর পিস্তল সুবলের হাতে তুলে দেয় রতন। সুবল জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে, খুব পছন্দ হয় ধাতব জিনিসটা। মুখোশধারী একবার সামনে আসলে এর ভেতরের সবকটা গরম সীসা একে একে তার ভিতরে চালান করে দেবে সে। কথাটা ভাবতে ভাবতেই পিস্তলটা কোমরে গুজে নেয় সে। পিস্তলটা মেজদার হাতে তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে রতন। শীর্ষ আজ ন্যাশনাল লাইব্রেরিতে এসেছে। দুটো মৃতদেহের পাশে পাওয়া মুখোশগুলো নিয়ে সে গুগলে কিছুটা সার্চ করেছে, কিন্তু বিশেষ কিছু লাভ হয়নি। গতকাল রমানাথ ঘোষকে সে কথা বলতেই পাশ থেকে বিপ্লব হালদার ফুট কেটে বলেছিল, পুলিশের শেষে এই হাল, অপরাধী ধরতে না পেরে শেষে গুগল করছে। শীর্ষ কোনো উত্তর দেয়নি, কিন্তু রমানাথ ঘোষ বিরোধিতা করেছিলেন। কি হচ্ছে হালদার? হ্যাঁ, পরের চরকায় তেল না দিয়ে নিজের কাজ করো গে যাও। এই ধমকে বিপ্লব হালদার গুনগুন করে বলে, কালে কালে আর কত কি দেখিব, মেষ হলো পশুরাজ, মেষ হলো পশুরাজ। গাইতে গাইতে নিজের ডেস্কে বসল। তবে এই লাইব্রেরিতে আসা তার কলেজ জীবনের অভ্যেস। মুখোশের ওপর একটা বই নিয়ে অনেক পাতা টাতা উল্টে যেটা বুঝল সেটা হলো এগুলো এক ধরনের নেপালি মুখোশ। তবে বেশি কিছু বুঝে ওঠার আগেই ওর পাশে বসা একজন বয়স্ক ভদ্রলোকের দিকে চোখ গেল ওর। ভদ্রলোকের চোখে হাই পাওয়ারের চশমা, মাথায় এক রাশ সাদা চুল, মুখ পরিষ্কারভাবে কামানো। ভদ্রলোক অনেকক্ষণ ধরে ওর হাতের বইটার দিকে লক্ষ্য রাখছেন দেখে ও এবার সরাসরি প্রশ্ন করল, কিছু বলবেন? না, মানে ওই বইটা আমার একটু দরকার ছিল। লাইব্রেরিয়ান ভদ্রলোক বলছেন আপনি বইটা একটু দেখেই ফেরত দেবেন, তাই আর কি আপনার দিকে নজর রাখছিলাম। বাই দ্য ওয়ে, আমার নাম প্রফেসর অম্লান রায়, একটা কলেজে পড়াই আমি। আপনিও বুঝি পড়ান? ভদ্রলোক প্রশ্ন করলেন। শীর্ষ জানে তার বুদ্ধিদীপ্ত চেহারা আর সাধারণ পোশাকে থাকার সময় অনেকেই তাকে এরকম পেশার মানুষ বলে ভুল করে, তাই সে ইচ্ছে করেই এরকমভাবে সাধারণ মানুষের সাথে মেলামেশা করে। পুলিশে চাকরি করে শুনলে লোকে ভয়ে এড়িয়ে যায়। তবে শীর্ষের মনে হলো এই ভদ্রলোককে নিজের পরিচয়টা জানানো যেতে পারে, তাই সংক্ষেপে তার এই বইটা হাতে নেওয়ার উদ্দেশ্য সে বলল। প্রফেসর তার দিকে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপরে বললেন, আমাকে একবার সেই মুখোশের বর্ণনা দিতে পারবেন? শীর্ষর মনে হলো তার ফোনে মুখোশের ছবি তুলে রাখা উচিত ছিল। সে বলল, এই মুহূর্তে আমার কাছে ছবিটা নেই, তবে এরপর পেলে আপনাকে পাঠাবো, যদি কিছু হেল্প করতে পারেন আর কি। এরপর দুজন ফোন নাম্বার বিনিময় করলেন। তবে বইয়ের একটা পাতায় এসে শীর্ষ চোখ আটকে গেল। সে আঙুল দিয়ে নির্দেশ করে বলল, মুখোশগুলো অনেকটা এই রকম হবে, তবে একটু পার্থক্য আছে। প্রফেসর বইয়ের ওপর ঝুঁকে পড়ে সেই মুখোশের ছবিটা ভালো করে খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, এটা এক ধরনের নেপালি মুখোশ, তবে আজকাল এই ধরনের মুখোশের চল খুব কমে গেছে। তাহলে আপনি বলছেন এটা এক ধরনের নেপালি মুখোশ, তাই তো? হ্যাঁ, সাধারণত গুরুং, মাগার, থারু, রাইয়ের মতো জাতিগোষ্ঠীর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই ধরনের মুখোশ। এটা কার মুখোশ প্রফেসর রায়? ভদ্রলোক যেন ক্লাসে পড়াচ্ছেন এমন ভঙ্গি করে বললেন, এটা দেবী তোরজে ফাগমোর মুখোশ বলে মনে হলো। তিব্বতী ভাষায় এর অর্থ হলো বজ্র মা। এই দেবী সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বলে মনে করা হয়। তবে এই মুখোশের মধ্যে আমি যে ভয়ঙ্কর ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আগে আমি সচরাচর দেখিনি। আমাকে এ নিয়ে আর একটু খোঁজ নিতে হবে। আমার একটু সময় দিন অফিসার। ডক্টর রয়, সেই সময়টাই আমার হাতে নেই।
একটা সিরিয়াল কিলার পরপর খুন করে যাবে আর একটা করে মুখোশ রেখে পুলিশকে চ্যালেঞ্জ করে যাবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তবে আপনি যে আপনার শত ব্যস্ততার মাঝেও আমায় সময় দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনাকে একটাই অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আমায় এই মুখোশটার ব্যাপারে জানান, না হলে লোকটা আরো খুন করে বেড়াবে। বেশ অস্থির শোনালো শীর্ষর গলাটা। ঠিক আছে, আপনি আমায় 2 দিন সময় দিন, তারপর দেখছি কি করা যায়। আশ্বস্ত করলেন ডক্টর রায়। ঠিক আছে, আমি মুখোশগুলোর ছবি আপনাকে আজই পাঠাচ্ছি। এগুলো দেখে কি বুঝতে পারেন একটু আমাকে তাড়াতাড়ি জানাবেন, কেমন? বলে ফোন নাম্বার বিনিময় করল শীর্ষ। কথা মতো ঠিক রাত 12টাতেই বের হলো ওরা দুজন। বেশ কিছুটা যাওয়ার পর আগে থেকে ঠিক করে রাখা জায়গায় ড্রাগ আর টাকার বিনিময় হলো। ফেরার সময় রতন বলল, মেজদা, মনে হচ্ছে পেছনে টিকটিকি লেগেছে। এবার গৌর পথে অন্য রাস্তা দিয়ে ফিরবো। ঠিক আছে, তবে একটু জোরে চালা, আমিও অ্যালার্ট থাকছি। তোর গিফট করা 9mm আমি জ্যাকেটের পকেটে রেডি রেখেছি, সামনে আসলেই একেবারে দানা ভরে দেব। বেশ উত্তেজিত শোনাচ্ছিল সুবলের গলাটা। ঠিক আছে মেজদা, বলে বাইকের বেগ বাড়িয়ে দেয় বাঘা রতন। 390cc KTM ডিউক বাইকটা মুহূর্তের মধ্যে তীরের মতো ছুটে চলে কালো পিচের রাস্তা ধরে। পিছনের সিটে হেলমেটের কাঁচ নামিয়ে দেয় সুবল, কারণ ঠান্ডা হাওয়া তখন তীরের মতো বিচ্ছে। বাইকের পিলিয়নটা বেশ উঁচু হওয়ায় সহজেই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছিল সে। এমন সময় রতন পিচের রাস্তা ছেড়ে একটা সরু গলিতে ঢুকল। সুবল একটু বিরক্ত হয়ে বলে উঠল, এই রাস্তায় ঢুকলি কেন? কিন্তু উল্টো হাওয়ার টানে কথাটা বোধহয় কানে গেল না রতনের। সে ওই সরু রাস্তা ধরেই তীব্র বেগে ছুটে চলেছে। এই রাস্তাটা খুব খারাপ। এমন সময় গাড়িটা বেশ কিছুটা লাফিয়ে উঠে মাটি স্পর্শ করা মাত্রই আচমকা গাড়িটা থেমে গেল। হয় কোনো কিছুতে সেটা ধাক্কা খেয়েছে, অথবা রতন বোধহয় আচমকা ব্রেক কষেছে, কিন্তু তার ফল হলো মারাত্মক। সুবল বাইকের পেছনের সিট থেকে শূন্যে উড়ে কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ল। মাথায় হেলমেট থাকায় মাথাটা রক্ষা পেলেও প্রায় সঙ্গে সঙ্গে ডান পায়ে আর হাতে মারাত্মক যন্ত্রণা অনুভব করল সে। সেই যন্ত্রণা নিয়েও একটু বাদে কোনো রকমে উঠে বসল। তাকিয়ে দেখলো বাইকটা কাত হয়ে একপাশে পড়ে আছে। রতনকে ডাকলো, কিন্তু দেখতে পেল না। গলিটা খুবই অন্ধকার। দূরে একটা বাড়ির বারান্দায় টিমটিম করে হলুদ বাল্ব জ্বলছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত শীষের আওয়াজ শুনতে পেল সুবল। একটা পরিচিত হিন্দি গানের সুর। সেই হলুদ টিমটিমে বাল্বের আলোর সামনে একটা মানুষের কালো ছায়া দেখা যাচ্ছে। লোকটা এবার দেশলাই জ্বালিয়ে একটা সিগারেট ধরালো। সেই আগুনে সুবল দেখল আগন্তুকের মুখে একটা ভয়ালো মুখোশ। মুখোশটা উপরে ঠোঁট অবধি, নিচের ঠোঁট আর ছুঁচলো চোয়ালটা সেই মুখোশে ঢাকা নেই। মুখোশটাই বলে দিচ্ছে স্বয়ং তার সামনে এসে হাজির হয়েছে মৃত্যুদূত। সুবল এবার চিৎকার করে রতন রতন বলে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। দ্রুত বাম হাতে 9mm পিস্তলটা পকেট থেকে বের করে সেই মুখোশধারীর দিকে তাক করলো সে, কিন্তু তাতে আগন্তুকের কোনো ভাবান্তর দেখা গেল না। তার হাতে এখন একটা বড় দড়ির ফাঁস। সুবল এবার নির্দিষ্ট লক্ষ্যে পিস্তলটা তাক করে ট্রিগার টেনে নিল, কিন্তু ক্লিক করে একটা আওয়াজ ছাড়া কিচ্ছু হলো না। তার মানে রতন তার হাতে ভুল করে খালি পিস্তলটা তুলে দিয়েছিল। এসব ভাবতে ভাবতেই তার গলায় এসে পড়ল সেই দড়ির ফাঁসটা। তারপর একটা হ্যাঁচকা টানে
তার দম বন্ধ হয়ে গেল। সুবল আপ্রাণ চেষ্টা করলো সেই মরণ ফাঁসটা ছাড়াবার, কিন্তু ব্যর্থ হলো তার সেই প্রচেষ্টা। গলার সেই ফাঁসের দড়ি সমেত তাকে টানতে টানতে নিয়ে চলল আততায়ী। ছটফট করতে থাকা সুবলের দেহটা খসতে খসতে চলল সেই দড়ির ফাঁসের সাথে। এরপর সেই দড়িটা একটা উল্টানো আকৃতির লাইট পোস্টের সাথে পেঁচিয়ে উল্টো দিকে টান দিল সেই মুখোশধারী। সেই টানের ফলে মাটি থেকে প্রায় 1 ফুট উচ্চতায় উঠে ছটফট করতে লাগলো সুবলের দেহটা। তারপর নিস্তেজ হয়ে গেল। এরপর নিজের মুখ থেকে মুখোশটা খুলে দড়িটা হালকা করে দিল রতন। তার বহুদিনের জ্বালা সে মেটাতে পেরেছে। মুখোশটা এবার মেজদার মুখে পড়িয়ে দিয়ে তার চোখ দিয়ে নেমে এলো জলের ধারা। সে অস্ফুটে বলে উঠল, দেখো তোমরা, আমি বদলা নিয়েছি, সব কটাকে শেষ করেছি। এরপর কাত হয়ে থাকা বাইকটা সোজা করে বেরিয়ে যায় বাঘারত। শীর্ষ আজ প্রফেসর রায়ের বাড়িতে ভোরবেলাতেই চলে এসেছে। উনি ফোন করেছিলেন বলে। বলুন ডক্টর রায়, কিছু জানতে পারলেন? এদিকে আরেকটা মার্ডার হয়ে গেছে, ওরা 3 ভাই আততায়ীর হাতে মারা গেছে। বলুন, মুখোশগুলোর ছবি দেখে কি বুঝলেন? উদ্গ্রীবভাবে প্রশ্ন করে শীর্ষ। প্রফেসর রায় বললেন, এই মুখোশগুলোর একটা বিশেষত্ব যেটা আমি আগে কখনো দেখিনি। এর আগে যে 2টো মুখোশের ছবি আপনি পাঠিয়েছিলেন, দুটোই প্রায় একই রকম দেখতে। সামান্য কিছু পার্থক্য থাকলেও ম্যাটেরিয়াল, রঙের ব্যবহার আর আকৃতি দুটোরই প্রায় সমান। এই মুখোশগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এর চোয়ালগুলো কাটা। তবে আমার যেটা মনে হচ্ছে, এগুলো মুখোশ তৈরির সময় পুরোটাই ছিল, পরে এটা চোয়ালের দিকে কাটা হয়েছে। সেই কারণে এর মেটেরিয়াল যে পেপার পাল্প, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কি করে বুঝলেন শিল্পী এটা নিজে কাটেননি? অফিসার, আপনি নিশ্চয়ই দেখেছেন, মুখোশের কাটা অংশটার জায়গায় কোনো রং করা নেই। এই কাটা অংশেও রং করা থাকতো যদি শিল্পী নিজেই এটা কাটতেন। এমন সময় শীর্ষর ফোনটা বেজে উঠতেই সে এক্সকিউজ মি বলে ফোনটা রিসিভ করে। ফোনের ওপার থেকে অ্যাডিশনাল এসপির গলা ভেসে আসে। সেন, তুমি এখন কোথায়? আমি স্যার প্রফেসর অম্লান রায়ের সঙ্গে দেখা করতে এসেছি কেসটার ব্যাপারে। উনি মুখোশ নিয়ে অনেক গবেষণা করেছেন, তাই ওনার সাথে কথা বলতে এসেছি। উনি বললেন খুব সকালে ছাড়া ওনার সময় হবে না, তাই ভোরবেলাতেই ওনার বাড়ি চলে এসেছি। কি বললেন উনি? ওনার সাথে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে, তবে কনক্লুসিভ কিছু বলেননি উনি। ও, এদিকে কি হয়েছে শুনেছো? কাল রাতে আবার একটা মার্ডার হয়েছে একই রকম ভাবে, তবে এবার কিন্তু রাইভাল গ্যাংয়ের সালিম। সে কি স্যার? আমি তো ভাবছিলাম ওকে থানায় ডেকে পাঠাবো। শোনো, আমি তোমায় লোকেশন শেয়ার করছি, তুমি এক্ষুনি স্পটে চলে যাও। তবে কাল রাতের দিকে একবার ডিউটি অফ হলে আমার কাছে এসো। এদিকে মিডিয়াকে তো আর সামলানো যাচ্ছে না, 2-1টা অ্যারেস্ট না হলে তো ওরা ছিঁড়ে খাবে আমাদেরকে। কিছু একটা করো সেন, বুঝলে? দেখছি স্যার, তাহলে রাখছি স্যার এখন, বলে ফোন কেটে বেরিয়ে যায় শীর্ষ। মার্ডার স্পটে গিয়ে মৃতদেহের মুখে পড়ানো মুখোশের ছবিটা ডক্টর অম্লান রায়কে পাঠালো শীর্ষ, সাথে কিছু কথাও লিখে দিল। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে অন্যান্য কাজ শেষ করে বর্মন সাহেবের অফিসের উদ্দেশ্যে রওনা দিল সে। এমন সময় ডক্টর অম্লান রায় ফোন করেছেন দেখে রিসিভ করে শীর্ষ। হ্যাঁ অফিসার, আপনাকে একটা নতুন ইনফরমেশন দেব যেটা আপনার কাজে লাগতে পারে। আমার এক বন্ধু মুখোশের কালেকশন করে, ওকে আপনার দেওয়া মুখোশের ছবিটা পাঠাতেও জানায় যে এরকম মুখোশ ওর কালেকশনে আছে, তবে তার মুখের নিচের অংশটা কাটা নয়, পুরোই আছে। আমায় সেই মুখোশের ছবি পাঠিয়েছে। আমি সেটা আপনাকে ফরওয়ার্ড করার পরও আপনি সেটা না দেখায় বাধ্য হয়েই আপনাকে ফোন করলাম আর কি। হ্যাঁ, আসলে আরেকটা মার্ডার স্পটে ব্যস্ত ছিলাম বলে মেসেজ দেখা হয়নি, সরি। না না, সরি বলার কি আছে,
আপনি তো ডিউটি করছিলেন। আচ্ছা, উনি ওই মুখোশটা কোথা থেকে কিনেছিলেন? সেটা বলার জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। একটা নেপালি মেয়ের থেকে নাকি ও মুখোশটা কিনেছিল। একবার একটা হস্তশিল্প মেলায় একটা মেয়ের কাছে ওই মুখোশটা কিনেছিল, তাও বেশি দিন নয়, মাস দুয়েক আগে। মেয়েটার কাছে নাকি প্রায় একই রকম দেখতে 6টা মুখোশ ছিল, যার একটা আমার বন্ধু কিনেছিল। মেয়েটা একটা বস্তিতে থাকতো। আরেকটা জিনিস, আমার বন্ধু আমায় জানিয়েছে যে আমার বন্ধু মুখোশের কালেকশনের সাথে এসব বিক্রিও করে। মেয়েটার থেকে মুখোশটা নেওয়ার পর কয়েকজন খদ্দের এই ধরনের মুখোশ কিনতে চায়। ও তখন সেই হস্তশিল্প মেলায় গিয়ে শোনে মেয়েটা নাকি আসেনি। তখন একজনের কাছ থেকে ঠিকানা নিয়ে মেয়েটা যে বস্তিতে থাকে সেখানে যায়। মেয়েটার নাম সীমা গুরুং। সীমা ঝুপড়িতে তাকে মুখোশের কথা বলতে সে নাকি জানায় তার বাকি 5টা মুখোশ এক বন্ধুকে দিয়ে দিয়েছে। তখন আমার বন্ধু ওকে আরো 6টা মুখোশের অর্ডার দিয়ে কিছু অ্যাডভান্স দিয়ে আসে। 1 সপ্তাহ বাদে সেই বস্তিতে গিয়ে শোনে তার নাকি বিয়ে হয়ে গিয়েছে। ইদানিং নাকি একজন পুরুষ মানুষ তার কাছে প্রায়ই আসতো। তারপর সীমা আর কোনোদিন সেই বস্তিতে আসেনি? না, তারপর নাকি তাকে আর কেউ দেখেনি। ওদের ধারণা সীমা বোধহয় পাচার হয়ে গেছে। তারপর ও বেশ কয়েকবার ওখানে গিয়ে হাল ছেড়ে দিয়েছে। আমায় একবার ওই বস্তিটার ঠিকানা মেসেজ করতে পারবেন? হ্যাঁ, আমি অলরেডি করে দিয়েছি, কারণ আমি জানতাম আপনি মেয়েটার খোঁজ করতে যাবেন। মেনি মেনি থ্যাঙ্কস ডক্টর রায়। বলে ফোনটা কেটে অ্যাডিশনাল এসপির ঘরে ঢুকে ডক্টর রায়ের একটু আগে বলা কথাগুলো সবিস্তারে জানালো সে। সব শুনে মিস্টার বর্মন বললেন, সেন, তুমি এখনই ফোর্স নিয়ে ওই বস্তিতে যাও। খুনের হয়তো কোনো লিঙ্ক তুমি ওখানেই পেয়ে যেতে পারো, আর লোকটার খোঁজ পেলেই ফোর্স নিয়ে সেখানে চলে যাবে। আর কিছু জানতে পারলেই আমাকে কিন্তু সঙ্গে সঙ্গেই জানাবে, কেমন? ওকে স্যার। বলে ঝড়ের গতিতে বেরিয়ে যায় শীর্ষ। যে বস্তিতে সীমা থাকে সেটা খুবই ঘিঞ্জি, গলিটাও খুব সরু। তাই পুলিশের গাড়িটা মেইন রাস্তায় রেখে একাই পায়ে হেঁটে সেই নেপালি বস্তিতে ঢুকলো শীর্ষ। তাছাড়া এই রাতে এত পুলিশ দেখলে এরা ঘাবড়ে যাবে। একটু খোঁজাখুঁজির পর সীমার ঝুপড়িটা পেয়ে গেল। ডাকাডাকি করতেই একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। জানালেন উনি সীমার মা। সীমাকে একবার ডাকবেন? শীর্ষ খুব মোলায়েম স্বরে প্রশ্ন করল। বৃদ্ধা তার দিকে একবার দেখেই মাথা নিচু করে বলল, সীমা কোথায় আমি জানি না বাবু। শীর্ষ বুঝল এভাবে ওনার মুখ খোলা যাবে না, তাই এক প্রকার বাধ্য হয়েই সে নিজের পরিচয় দিল। ওর পরিচয় শুনে ভদ্রমহিলা ঘাবড়ে গেলেন। তারপর আশেপাশে লোক জমা হচ্ছে দেখে বললেন, আপনি ঘরে আসুন। মাথা নিচু করে শীর্ষ ঝুপড়িতে ঢুকল, কিন্তু ভিতরে ঢুকে সে অবাক হয়ে গেল। বাইরে থেকে ঝুপড়িটাকে যা মনে হচ্ছিল ভিতরটা সেরকম নয়। সেখানে টিভি চলছে, নতুন আলমারিও কেনা হয়েছে, চৌকির ওপর পাতা বিছানার চাদরটাও নতুন। তার মানে বৃদ্ধার হাতে সম্প্রতি কিছু টাকা এসেছে। সে এবার বলল, বলুন আপনার মেয়ে কোথায় গেছে? আমরা খবর পেয়েছি আপনি আপনার মেয়েকে বিক্রি করে দিয়েছেন। কথাটা শুনেই বৃদ্ধা চিৎকার করে দুপাশে মাথা দুলিয়ে প্রবল আপত্তি জানান আর কাঁদতে লাগলেন। সেই কান্নার মাঝে উনি জানালেন, আমার মেয়ে একজনকে বিয়ে করে কোথায় চলে গেছে 2 মাস আগে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। মেয়ের ফোন নাম্বার বা ঠিকানা কিছুই আমি জানি না। শীর্ষ হতাশ হয়ে চলে আসছিল। তবে শীর্ষের মনে কদিন ধরেই একটা সন্দেহ উঁকি দিচ্ছিল। সে মোবাইল থেকে বৃদ্ধাকে রতনের ছবি দেখাতেই তিনি স্বীকার করলেন এই ছেলেটির সাথে তার মেয়ের বিয়ের কথা ছিল। এরপর শীর্ষ মুখোশগুলোর ছবি দেখাতেই তিনি জানান, এই মুখোশগুলো সীমার বানানো, তবে এর নিচের দিকটা কাটা ছিল না। একটা মেলায় এই ছেলেটার সব মুখোশগুলো কিনে
আমার মেয়ের সাথে আলাপ জমায়। এরপরেই দুজনের ভাব হয়। ছেলেটা তারপর প্রায়ই এখানে আসতো, বলতো সীমাকে বিয়ে করবে। তারপর একদিন শাদির কথা বলে, সেই যে ওর বাইকে মেয়ে চলে গেল, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। তারপরে একদিন একজন এসে অনেকগুলো টাকা দিয়ে যায়, তবে তাকে আমি চিনি না। সেই টাকা দিয়ে আপাতত আমার দিন গুজরান হচ্ছে। আপনার মেয়ে যে নিখোঁজ হলো সেটা আপনি পুলিশে জানালেন না কেন? আসলে আমার তখন ভয় হচ্ছিল, মেয়ে বোধহয় বিক্রি হয়ে গেছে, কিন্তু পুলিশে অভিযোগ করিনি। আসলে এই বস্তির অনেক মেয়েরই এই অবস্থা হয়েছে, আর পুলিশে অভিযোগ করলেই সেলিমের লোকজন এসে হুমকি দিয়ে সেই অভিযোগ তুলিয়ে দেয়। তাই আর এইসব করিনি, তবে আমার ভবিতব্য বলে মেনে নিয়েছি। আমার মনে হয় মেয়েকে সেলিম বেঁচে দিয়েছে। তবে শুনলাম সেলিম নাকি খুন হয়েছে। যে ওকে খুন করেছে ভগবান তার ভালো করুন। এইবার বস্তির মেয়েগুলো বাঁচবে। কথাগুলো শুনে শীর্ষের চোয়ালটা একটু শক্ত হলো। এরপর সে বস্তি থেকে বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠে দত্ত বাড়ির দিকে গাড়ি ছোটাল। রাতের বেলা যে নার্সটি ভোলা দত্তের দেখভাল করে সে একটু কম বয়সী, নাম পিয়া চ্যাটার্জি। আগের মেয়েটি হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ায় দুদিন হলো একে বহাল করা হয়েছে। দিনের বেলা যিনি আসেন তিনি একটু বয়স্ক, তিনিই বলতে গেলে ভোলা দত্তর দেখাশোনা করেন। রাতের খাবার খাইয়ে তিনি বিদায় নেন। নতুন কম বয়সী নার্সটি একটু ফাঁকিবাজ প্রকৃতির, শুধু রাতের ওষুধ খাওয়ানো ছাড়া তার কোনো দায়িত্ব নেই। মেয়েটা বলতে গেলে রাতের বেলা সোফায় ঘুমিয়েই কাটিয়ে দেয়। যদি ভোলা দত্ত প্রকৃতির ডাকে সাড়া দেবার ইচ্ছে প্রকাশ করেন তবে বিছানার পাশের বেলটা বাজান। তখন নার্সটি প্রবল অনিচ্ছা নিয়ে বেড প্যান ধরে। তবে পরপর 3 ছেলের মৃত্যুর পর ভোলা দত্তর বাঁচার ইচ্ছা ক্রমশ কমে আসছে। কে বলবে বিছানায় শুয়ে থাকা অস্থির চর্মসার এই মৃত্যু পথযাত্রী মানুষটার ভয়ে এলাকার মানুষ ভয়ে কাঁপত। ভোলা গুন্ডার নামে একসময় এই এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তারপরে 3 ছেলের দাপটে এলাকার একছত্র সম্রাট হয়ে ওঠে ভোলা দত্ত ও তার পরিবার। অদৃষ্টের পরিহাসে সেই মানুষটা আজ এভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে একাকী মৃত্যুর জন্য অপেক্ষারত। আজ ভাবতেই সেটা কেমন লাগে। নার্সটি ভোলা দত্তকে রাতের ওষুধ খাইয়ে নিজেও সোফায় শুয়ে প্রায় ঘুমিয়ে পড়েছিল। এমন সময় একটা শীষের শব্দ কানে এলো। সুরটা একটা বহু পুরনো, বহু প্রচলিত হিন্দি গানের। শীষের শব্দটা ক্রমশ জোরালো হতে হতে ঘরে প্রবেশ করল। তবে এতে অবশ্য সেই নার্সটির চোখের পাতা খুলল না। ঘরে একটা হালকা পাওয়ারের সবুজ আলো জ্বলছে। ভোলা দত্ত বিছানার পাশের বেলটা বারবার বাজাতেই নার্সটি সোফায় উঠে বসল। এমন সময় তার চোখে পড়ল দরজার কাছে এসে দাঁড়িয়েছে একটি দীর্ঘদেহী পুরুষ। তবে তার মুখে পড়া একটা ভয়ঙ্কর মুখোশ, তার হাতে একটা পিস্তল। সে আগেই শুনেছে এই রকম একটা মুখোশধারী মানুষ নাকি এই বাড়ির 3 ছেলেকে পরপর খুন করেছে। ভয়ে চিৎকার করে উঠল সেই মেয়েটি। আগন্তুক এবার ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই নার্সের চিৎকারে তার দিকে তাকালেন ভোলা দত্ত। তারপর যখন দেখলেন স্বয়ং মৃত্যুদূত তার শিয়রে উপস্থিত,
তিনি ধীরে ধীরে উঠে বসলেন। তারপর কাঁপা কাঁপা স্বরে বললেন, আমি জানতাম তুই আসবি। একদিন না একদিন তোর বাবা মায়ের খুনি কে তুই সেটা জানতে পারবি। সেটা আমি আগেই জানতাম। তবে তুই আমায় না মেরে আমার ছেলেদের আগে মারবি সেটা আমি ভাবতে পারিনি রতন। এরপর কি হতে চলেছে বুঝতে পেরে মোবাইল বার করে একটা কল করল। রতন এদিকে হিস হিসিয়ে বলে ওঠে, তারা তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছে, এবার আপনার পালা ভোলা দত্ত। আপনি কি ভেবেছিলেন আমি মানুষ করি আপনার সব দোষ মাফ হয়ে যাবে? জানেন, ছোটবেলায় প্রতিদিন রাত্রে আমি দুঃস্বপ্ন দেখতাম বাইরে থেকে কারা যেন আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আর সেই আগুনে দাউ দাউ করে জ্বলছে আমার বাবা মায়ের দেহ। তারপর একটা হাত আমায় সেই আগুন থেকে টেনে বার করে আনে। সে ছিল আপনার দলেরই একজন। সেই আমাকে আপনার বাড়িতে নিয়ে আসে, আর আপনি আমার ভরণ পোষণের দায়িত্ব নেন। আমি সব কিছুই জানতাম না, বরং সারা জীবন আপনাকে নিজের বাবার মতো আর আপনার ছেলেদের নিজের ভাইয়ের মতো ভেবে এসেছি। পরে বছরখানেক আগে, মৃত্যুর আগে, আপনার দলের সেই লোক আমার সব জানিয়ে যায় যে আপনার নির্দেশেই আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছিল। তারপর থেকে আপনার প্রতি শ্রদ্ধার ভালোবাসা বদলে যায় ঘৃণায়। তবুও আমি মুখ বুজে আপনাদের পরিবারের সেবা করে গেছি। কিন্তু আমার সহ্যের সীমা ভেঙে যায় যখন ছোড়দা আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে। আপনার ছেলেদের নির্দেশে আমাকে সীমার দেহ জলে ভাসিয়ে দিতে হয় নিজের হাতে। তখনই আমি ঠিক করেছিলাম এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে হত্যা করব আমি নিজের হাতে। সেই সঙ্গে সেলিমের মতো মানুষ যারা এই সমাজের শত্রু, তাকেও আমি নরকে পাঠাবার ব্যবস্থা করেছি, যাতে আর কোনো সীমাকে চলে যেতে না হয়। জানেন, সীমাকে আমি সত্যি ভালোবেসেছিলাম, ভেবেছিলাম ওকে নিয়ে ঘর বাঁধব। সেও আমাকে বিশ্বাস করে নিজের ঘর ছেড়েছিল। আমার কাছে আসার পর ছোড়দার নজর পড়ল তার দিকে। আমি বারণ করলেও শোনেনি, অথচ ছোড়দাকে আমি বিশ্বাস করে কিন্তু সীমার কথা বলেছিলাম, আলাপও করিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি ওকে বিয়ে করব, কিন্তু তখনও বুঝতে পারিনি ছোড়দার মাথায় কি শয়তানি খেলা চলছে। ছোড়দা চেয়েছিল সীমাকে দিয়ে দেহ ব্যবসা করাতে, কিন্তু আমি সীমাকে বারণ করেছিলাম। আমি ওকে কথা দিয়েছিলাম এই পাঁক থেকে আমি ওকে উদ্ধার করে যে করেই হোক নিয়ে যাব। ছোড়দার এই জঘন্য প্রস্তাবে সীমা কিছুতেই রাজি হয়নি, আমাকে ভালোবেসে বিশ্বাস করেছিল বলে। এর জন্য রাগে ছোড়দাকে গলা টিপে মেরে ফেলে। তারপর বর্দা আর নিজদার নির্দেশে বাধ্য হয়ে ওর দেহ আমায় লোপাট করতে হয়। সেই দিনে আমি প্রতিজ্ঞা করি এর বদলা আমি নেবই। এর আগে 3টে শয়তানকে আমি শেষ করেছি, আর আজ আপনাকে শেষ করে আমি বাকি কাজটাও পূরণ করব। সেলিমকেও জমের বাড়ি পাঠিয়েছি, কারণ এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এবার আপনার পালা। এদিকে ভোলা দত্ত কাতর কণ্ঠে বলে উঠল, আমায় ক্ষমা করে দে রতন, আমি নিজের ভুল স্বীকার করছি। এভাবে খুনোখুনি করে কি লাভ? সে কথা আপনার আগে মনে ছিল না? যখন আপনি আমার বাবা মাকে খুন করেছিলেন, আপনার ছেলে যখন সীমাকে মেরেছিল, তখন আপনি এ কথা তাকে বলেছিলেন? নার্সটি এবার দৌড়ে ঘরের দরজা দিয়ে বেরোতে গেল, কিন্তু একজনের সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সভয়ে তাকিয়ে দেখল একজন পুলিশের পোশাক পরে তার সামনে দাঁড়িয়ে। সেই পুলিশটা অবশ্য তার ধাক্কা সামলে ঘরের ভেতর লাফিয়ে প্রবেশ করেছে। তার হাতে তখন উদ্ধত রিভলভার তাক করে সে হুঙ্কার দিয়ে উঠল, তোমার খেলা শেষ রতন। হাতের পিস্তল ফেলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, নাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। শীর্ষর কথা শেষ না হতেই রতনের হাতে ধরা 9mm গর্জে উঠল, আর একটা জ্বলন্ত সীসা ছুটে গেল ভোলা দত্তের বুক লক্ষ্য করে।
একটা আর্তনাদ করে বিছানায় লুটিয়ে পড়ল সে, আর প্রায় সঙ্গে সঙ্গেই গর্জে উঠল শীর্ষর সার্ভিস রিভলভার। তার নিক্ষিপ্ত বুলেট তখন আঘাত করেছে রতনের পায়ে। সেই আঘাতে রতনের মুখটা কুঁচকে গেছে, আর সেটা স্পষ্ট বোঝাও যাচ্ছে, কারণ তখন সে মুখ থেকে মুখোশটা খুলে ফেলেছে। হাতের পিস্তলটা ফেলে সে এবার সোজা হয়ে দাঁড়ালো। তারপর তার হাতের মুখোশটা ছুঁড়ে দিল ভোলা দত্তর নিথর দেহের দিকে। তারপর সে শীষ দিতে লাগলো সেই বিখ্যাত হিন্দি গানের সুরে। শীর্ষর খুব বিরক্ত লাগছিল। সে ধমকে বলে উঠল, বন্ধ করো তোমার এই শীষ দেওয়া। ইন্সপেক্টর, যতবার আমি বদলা নিয়েছি ততবার আমি শীষটা দিয়েছি। কেন জানেন? কারণ আমার সীমা এই সুরটা খুব ভালোবাসত। আমার মুখে একবার এই সুরটা শুনে ওর খুব পছন্দ হয়, তাই যখনই দেখা হতো তখনই ওকে অন্তত একবার এই সুরটা শীষ দিয়ে শোনাতে হতো। তাই প্রতিবার খুন করার পর আমি শীষ দিয়ে সীমাকে জানিয়েছি আমি আমার কথা রেখেছি, কারণ আমি জানি ও আমার পাশেই আছে, আর আমার এই শীষটাও শুনতে পাচ্ছে। ওর বানানো মুখোশগুলো আমি সবার মুখে পড়িয়ে সীমাকে বলেছি আমি কথা রেখেছি, সীমা আমি 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 কথা রেখেছি। বলে হাতের পিস্তলটা ফেলে দিল রতন। শোনো, এসব কথা বলে আইনের হাত থেকে তুমি বাঁচতে পারবে না, কিন্তু ইউ আর আন্ডার অ্যারেস্ট। 5টা খুনের অভিযোগে তোমায় গ্রেপ্তার করা। অ্যান্ড থ্যাংক ইউ মিস চ্যাটার্জি। বলেই ওয়াকি টকিতে শীর্ষ তার পুরো টিমকে ভিতরে আসতে বলে, আর প্রায় তার সাথে সাথেই একদল লোকের ভারী বুটের আওয়াজ পাওয়া যায়। পুলিশের দল রতনকে নিয়ে গাড়িতে তোলে। শীর্ষ ফোন বার করে অ্যাডিশনাল এসপিকে ফোন করে। হ্যালো স্যার, রতনকে অ্যারেস্ট করেছি, কিন্তু আনফর্চুনেটলি ভোলা দত্তকে আমরা বাঁচাতে পারি। তবে ওনাকে খুন করার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম, তাই ওর বাঁচার কোনো চান্স নেই। আমি বডিটা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে, রাখছি। ঘটনার পরদিন থানায় একটা আসর বসেছে, যার মধ্যমণি শীর্ষ। রমানাথ ঘোষ আজকের আসরে উপস্থিত সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করেছেন। বিপ্লব হালদার একটা বড় রাজভোগে কামড় বসিয়ে বলল, আচ্ছা শীর্ষ, একটা সত্যি কথা বলবে? তুমি কিভাবে বুঝলে এই খুনের পেছনে রতন আছে? নিশ্চয়ই আন্দাজে ঢিল মেরেছিলে। না হালদারদা, প্রথমে 2টো খুনের সময় সন্দেহ হয়নি, কিন্তু ওদের মেজো ভাই সুবল খুন হওয়ার পর আমি বুঝতে পারি এই ঘটনার পেছনে দত্ত পরিবারের পরিচিত কেউ আছে। খোঁজ নিয়ে জানতে পারি রতনই দলের মধ্যে 3 ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ঠ। আমি দলের লোকেদের সাথে রতনকেও জেরা করেছিলাম, কিন্তু প্রতিবারই সে ঘটনার সময় নিজের অ্যালিবাই খাড়া করে রেখেছিল। এছাড়া আরেকটা জিনিস দেখে আমার ওর উপর সন্দেহ হয়েছিল। কি দেখেছেন? সুবলকে মেরে ঝোলানোর জন্য যে শারীরিক শক্তির প্রয়োজন তা রতনের আছে, তাই ওর সম্বন্ধে আমার সন্দেহ ছিলই। তারপরেই মুখোশের ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে আমি সীমা বলে একটা নেপালি মেয়ের খোঁজ পাই। এই ধরনের মুখোশ বানাতো সে। সেই মেয়ের খোঁজ পেয়েছিলে? সেই মেয়ের খোঁজে গিয়ে জানতে পারি যে সে নাকি নিখোঁজ, আর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে রতন। রতন নাকি সেই মেয়েটার থেকে অনেকগুলো মুখোশ কিনেছিল। পরে খোঁজ করে জানতে পারি সীমার লাশ আদিগঙ্গায় ভেসে উঠেছে। ওর মা সেই লাশ শনাক্ত করে। তখনই আমার রতনের ওপর সন্দেহ আরো দৃঢ় হয়। তখন আমি নিজে ওর ওপর নজর রাখা শুরু করি। তবে ও বোধহয় সেটা টের পেয়ে গিয়েছিল, তাই কদিন চুপচাপ ছিল। তখন আমি দত্ত বাড়িতে ভোলা দত্তকে যে নার্সরা দেখাশোনা করতো তাদের সঙ্গে যোগাযোগ করি। তারপরই আমাদের থানার লেডি কনস্টেবল প্রিয়া চ্যাটার্জিকে ওখানে রাতের বেলা নার্সের কাজে দায়িত্ব। ওখানে কি করতে হবে সব ওনাকে শিখিয়ে দেওয়া ছিল। আমি দলবল নিয়ে দত্তবাড়ির বাইরেই অপেক্ষা করছি। উনি আমায় সময় মতো ফোন করার জন্য আমার রতনকে ধরতে খুব সুবিধা হয়েছিল। আমার মনে হয়েছিল সেলিমের পরের শিকার হতে চলেছেন বৃদ্ধ ভোলা দত্ত, আর রাতের বেলাতেই যে আততায়ী আসবে সে ব্যাপারে আমি খুব নিশ্চিত ছিলাম, কারণ প্রতিটা খুনি রাতের দিকে হয়েছে। শুধু একটাই আফসোস, খুনিকে ধরলেও ভোলা দত্তকে বাঁচাতে পারলাম না।
বিপ্লব হালদার ফুট কাটল। ঝড়ে বক মরে আর ফকিরের কেরামত বাড়ে। রমানাথ ঘোষ এবার সঙ্গে সঙ্গে বলে উঠল, তুমিও না হয় দু একটা চট্টরি মারো, তাহলে তোমারও ওই শীর্ষের মতো পুলিশ পদক জুটে যেতে পারে। হ্যাঁ, ও কি তোমার মুখ তেমন হাঁ হয়ে গেল কেন হালদার? কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, মনে হয় কেউ সেনের ওই পুলিশ পদক পাওয়ার খবরে জ্বলে পুড়ে যাচ্ছে। কথাটা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। বিপ্লব হালদার আবার একটা রাজভোগ তুলে মুখে পড়ে